একটা ট্রু ফ্ল্যাগশিপ কিলার হওয়ার জন্য একটা স্মার্টফোনে যা যা থাকা দরকার প্রায় সবকিছু দেওয়ার চেষ্টা করছে এই ডিভাইসে। বিশেষ করে এর পারফরমেন্স সেকশন মিডিয়াটেক ডাইমেনসিটি 9300 প্লাস রয়েছে এখানে, যা আমরা অনেক ফ্ল্যাগশিপ ফোনেই পেয়েছি, বাট সেই তুলনায় এটার দাম অর্ধেক বলতে পারেন। কথা বলছিলাম iQoo 9s Pro নিয়ে। iQoo 9s Pro এই স্মার্টফোনটি আমাদের হাতে আছে একদম ঠিক জুন মাসের 10 তারিখ থেকে। তো বুঝতে পারছেন এই ডিভাইসটা কতদিন যাবত আমাদের স্টুডিওতে আছে। আজকে এইটার খুঁটিনাটি সব কিছুই জানবো। এটার ডিসপ্লেটাই যে এত ভালো বলা হচ্ছে, এটার ক্যামেরা ভালো বলা হচ্ছে, ব্যাটারি বড়সড় ভালো, এমনকি পারফরমেন্স সেকশন প্রত্যেকটা জায়গায় আসলেই ফ্ল্যাগশিপ কিলার হতে পারছে কিনা চলুন সেটা ফাইন্ড আউট করি। ফার্স্ট অফ অল দর্শনধারী, আমরা প্রথমে ওটাই দেখি, তাই না? তো এই ডিভাইসটা হাতে নিয়ে আপনার ভালো ফিল হবে, কারণ খুব বেশি মোটা না, 8 মিলিমিটারের মতো। তবে যে বিষয়টা নিয়ে আপনার কমপ্লেন থাকবে, যেটা নিয়ে আমারও আছে, বডি ফ্রেমটা প্লাস্টিকে তৈরি। এই জায়গায় আমি বলবো ফ্ল্যাগশিপ কিলার হতে পারেনি, এই জায়গায় পিছিয়ে আছে। বাট প্রয়োজনে পোর্টস অ্যান্ড বাটন সব কিছুই দিয়েছে। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা নেই, এইটা আবার ফ্ল্যাগশিপ কিলারে থাকে না। আচ্ছা, সে জায়গাটা না হয় মেনেই নিলাম। বাট রিয়ার প্যানেলে আমরা গ্লাস দেখতে পাচ্ছি, ওকে, ফ্রস্টেড গ্লাস, যার ফলে ফিঙ্গারপ্রিন্ট স্মাজেস নিয়ে কোনো ধরনের প্যারা খেতে হচ্ছে না আপনাকে। 196 গ্রাম ভরের এই ডিভাইসের ওয়েট ব্যালেন্স আমার কাছে ঠিকঠাকই লাগছে, খুব বেশি হেভি ওয়েটও আপনার মনে হবে না, চাইলে এক হাত দিয়ে টুকটাক ব্যবহার করতে পারবেন। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে যেখানে, এইটার পজিশনটা একটু নিচ দিকে লাগতে পারে ফার্স্টের দিকে, তবে এর সাথে আপনি ইউজ টু হয়ে যাবেন। রিয়ার প্যানেলের ক্যামেরা মডিউলের ডিজাইনটা আপনার কাছে খুব পরিচিত লাগবে, কারণ iQooর আরও বেশ কিছু ডিভাইসে এই ধরনের আপনার ক্যামেরা সেটআপ বা ক্যামেরা মডিউলের ডিজাইন দেখে আসছেন, একটু চেঞ্জেস আনা যেত। সো দর্শনধারীর ক্ষেত্রে আমি বলবো প্লাস্টিক বডি ফ্রেমটা না রাখলে আরও বেশি জোস হতো। ভালো পাবেন ডিসপ্লেটা, 6.78 ইঞ্চের এই প্যানেলটা মূলত একটা অ্যামোলেড প্যানেল, যা সত্যিকারের LTPO প্যানেল, এবং এখানে 144 হার্টজ হাই রিফ্রেশ রেট পাওয়া যাচ্ছে। খুবই স্মুথ, এই ডিসপ্লেটা খুবই স্মুথ, সেটা আপনি রেগুলার ব্যবহার করতে গিয়ে ফিল করবেন। লাইক 120 হার্টজের ডিসপ্লের চাইতেও যে স্মুথ, সেই ব্যাপারটা ফিল করা যায়। ইভেন আমাদের UFO টেস্টেও দেখলাম রেজাল্ট একদম পারফেক্টলি আসছে। ওয়াইড-ভাইন L1 এর সাপোর্ট আছে, HD10 প্লাসের সাপোর্ট আছে, সো নেটফ্লিক্স বা যারা OTT প্ল্যাটফর্মে ভিডিও দেখেন তাদের জন্য একটা সুখবর হিসেবে থাকছে এটা। 1400 নিটস HBM ব্রাইটনেস রয়েছে এখানে, যা ইনডোরে ব্যবহার এবং আউটডোরে ব্যবহার করার জন্য একদমই উপযোগী। আউটডোরে ব্যবহার করতে গিয়ে আমরা দেখছিলাম স্ট্রাগল ফ্রি ভাবেই এই ডিভাইসটা ব্যবহার করা যায়। বাট এর পাঞ্চল কাটঅফটা আপনাদের কাছে বেশ বড়সড় লাগবে, আসলেই বেশ বড়। ভিতরে পাশ থেকে তাকালে দেখা যায় ক্যামেরার জায়গাটা তো ছোট্ট একটু দরকার হয়, কিন্তু এর পাশে যে একটা সার্কেল বর্ডার করে দিয়ে রাখছে, যে জিনিসটা অনেক বড়, এটা আর একটু ছোট রাখা উচিত ছিল, চোখে বাজছে। চিন বেজেলে কোনো কার্পণ্য করেনি, এই জায়গাটা খুবই ন্যারো রেখেছে এবং সিমেট্রিক্যাল টাইপের একটা ভাইব পাওয়া যাচ্ছে। তবে ডিসপ্লেটাকে প্রোটেকশন করছে কি দিয়ে, সে ব্যাপারে কোনো ধরনের তথ্য কিন্তু আমরা পাইনি, এবং আমি অনলাইন কোনো জায়গায় পাইনি। সো প্রোটেক্টর অবশ্যই ব্যবহার করা উচিত, হয়তো কিছু নাও থাকতে পারে। এই ডিসপ্লেটার টাচ রেসপন্স ভালো, কালার রিপ্রোডাকশন ভালো, এটার কন্ট্রাস্ট রেশিও, এমনকি এটার কালারটাকে আপনি ওভার স্যাচুরেটেড বা বুস্টেড বলতে পারেন না, ন্যাচারাল টাইপের একটা কালার দেওয়ার ট্রাই করে। সো আই হোপ এই ডিসপ্লেটা আপনাদের কাছে ভালো লাগবে। জাস্ট একটা জায়গায় কমপ্লেন থাকবে, এর প্রোটেকশন। সুন্দর এই ডিসপ্লেতে দারুণ সব ভিডিও দেখার পাশাপাশি ভালো একটা সাউন্ড হওয়া চাই। তো এই ফোনে কিন্তু আপনারা স্টেরিও স্পিকার পেয়ে যাচ্ছেন, যদি একেবারে ব্যালেন্স সাউন্ড পাবেন না, এটা একটু লাউড বাট ক্লিয়ার এবং যথেষ্ট লাউড সাউন্ড পাওয়া যাচ্ছে। সাউন্ড কোয়ালিটি ভালো ছিল এটার। এর দাম অনুযায়ী হ্যাপটিক ফিডব্যাক আমার কাছে ঠিকঠাক লাগছে। ভাই দা ওয়ে, আমি তো মনে হয় দামই বলি এই ফোনের। এই স্মার্টফোনটি রাইট নাও পাওয়া যাবে SMS গ্যাজেটে, তাদের শপ রয়েছে বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্কে। এছাড়া আপনি অনলাইন থেকেও কিনতে পারবেন, ভিডিওর ডেসক্রিপশনে তাদের শপের ইনফরমেশন মেনশন করা থাকলো। আর এটার কারেন্ট প্রাইস 12256 GB বেস ভ্যারিয়েন্ট, ওইটা রয়েছে অ্যারাউন্ড 50K। একটু অফার টফার পেলে বেশ দারুণ হতো, রাইট? এই স্মার্টফোনে আপনি অফার পান আর না পান, দারাজের 1111 ক্যাম্পেইনে অবশ্যই বড়সড় অফার পেয়ে যাচ্ছেন, যেমন আপ টু 80% অফ ইন ফ্ল্যাশ সেল ডিলস। এবং সেদিন আরেকটা ভিডিওতে বলছিলাম 50 কোটি টাকার ভাউচার, চিন্তা করা যায়। আর অলরেডি আজকে কিন্তু 11 তারিখ, তো কেনাকাটা করতে গিয়ে ফ্রি ডেলিভারি পেলেও দারুণ হয়। ফ্রি ডেলিভারি রয়েছে। এছাড়াও 15% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়ে যাবেন, কিন্তু বিকাশে পেমেন্ট করার মাধ্যমে, বা আপনি ব্যাংকের থ্রুতে পেমেন্ট করলেই হবে, যে কোনো ব্যাংকে। ডেলিভারি হাতে পাওয়ার পরে যদি কোনো কারণে প্রোডাক্ট আপনার ভালো না লাগে, তাহলে 7 দিনের রিটার্ন পলিসি তো রয়েছেই। তাই নো চিন্তা ডু ফুর্তিতে চট করে শপিং করে ফেলুন দারাজের 1111 ক্যাম্পেইনে। পার্টিসিপেট ইন 1111 মেগা কন্টেস্ট, উইন বিগ। আচ্ছা, যারা রেগুলার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না ভাই, কিন্তু সাবস্ক্রাইব করে দিলে তো আমাদের ভালো লাগতো। আর লাইক কমেন্ট এগুলো তো একটু করতেই পারেন, মানে খারাপ লাগলেও তো কমেন্ট করে সেটা জানাতে পারেন। যাই হোক, ব্যাটারি কিন্তু বেশ বড়সড় এই ডিভাইসের, যেমন 5160 mAh এর ব্যাটারি রয়েছে এই স্মার্টফোনের মাঝে, এবং বক্স আপনি পেয়ে যাচ্ছেন 120 ওয়াটের চার্জার, যেটাও মোটেই ছোট নয়। 0 to 100% চার্জ করতে আমাদের সময় লাগছিল 40 মিনিটের মতো, বেশ দ্রুতই চার্জ করা যাচ্ছে। আর এটার ব্যাকআপও খারাপ না, ব্যাকআপ মোটামুটি ভালোই। 144 হার্টজের ডিসপ্লে থাকা সত্ত্বেও এই ফোন থেকে কিন্তু আমরা একদিন খুব সহজেই ব্যাকআপ পেয়ে যাচ্ছিলাম। আপনার ক্ষেত্রে আমি বলতে পারি 7 ঘন্টা প্লাস এসওটি পেয়ে যাবেন। আমাদের টেস্টিংয়ে এটা 6.5 থেকে 7 ঘন্টার মতো আসছিল। ফোনটি রান করছে Origin OS 4 বেসড অন Android 14। এই ডিভাইস iQoo 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দিবে এবং 4 বছরের সিকিউরিটি আপডেট দিবে। সবচেয়ে শক্তিশালী জায়গায় এর প্রসেসর মিডিয়াটেক ডাইমেনসিটি 9300 প্লাস রয়েছে এখানে, যা মূলত 4nm এর একটি SoC, এবং এর স্টোরেজ টাইপ UFS 4.0, আর এখানে LPDDR4X এর র্যাম রয়েছে। এই স্মার্টফোনটি পাওয়া যায় র্যামের দিক থেকে 12 এবং 16 জিবিতে, 256, 512 এবং 1TB স্টোরেজ ভ্যারিয়েন্টে।
হ্যাঁ, আমার হাতে ডিভাইসটা চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন। চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন হওয়া সত্ত্বেও গুগলের সার্ভিসগুলো নিয়ে কোনো ধরনের প্যারায় পড়তে হয়নি, ঠিকঠাকভাবেই চলছিল। কিছু কিছু জায়গায় চায়নার একটু টুকটাক ছোঁয়া পেতে পারেন, তবে রেগুলার ইউসেজে এগুলো খুব একটা প্যারা দিবে না হয়তো আপনাকে। আর চাইনিজ ব্লোটার হিসেবে যা রয়েছে ওগুলোকে আনস্টল করে নিলে আর একটু ক্লিন ভাইব পাওয়া যায়। বেশ কাস্টমাইজেশনের সুযোগ রয়েছে, একই সাথে বেশ ইউজার ফ্রেন্ডলি, আর এটা ফাস্ট কাজ করছে। রেগুলার টাস্ক সামলাতে গিয়ে আমাদের মনে হচ্ছিল এটা সুপার ফাস্ট গতিতেই কাজ করছে, লাইক একটা ফ্ল্যাগশিপ ডিভাইস থেকে যেমন ধরনের পারফরমেন্স আমরা ডেলিভার করতে দেখি, হ্যাঁ ওটা সে ডেলিভার করতে পারছে। অ্যাপ ওপেন ক্লোজ টাইম খুবই ফাস্ট, এমনকি এটার র্যাম ম্যানেজমেন্টও যথেষ্ট ভালো। আমরা রেগুলার অ্যাপগুলো অ্যাট এ টাইম 10-12টা ইজিলি রান করে রাখতে পারছি এবং লং রানে রেখেও কাজ করা যায় খুব সহজেই। তবে আপনি চাইলে 2-4টা গেমও ব্যাকগ্রাউন্ডে রেখে এটাকে ইউজ করতে পারছেন। এটা র্যাম ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো ছিল। আমাদের হাতে ভ্যারিয়েন্টটা 12 GB র্যাম ভ্যারিয়েন্টের, তবে আপনার যদি আরও বেশি দরকার হয় 16 GBটা নিশ্চয়ই চয়েস করতে পারেন। এই ফোনটাকে ঠান্ডা রাখার জন্য ভ্যাপুর চেম্বার কুলিং সিস্টেম ব্যবহার করছে iQoo, যেটা রেগুলার ইউসেজে বা ডে টু ডে টাস্ক সামলানোর জন্য ঠিকঠাক আছে আমি বলবো। গেমিংয়ের টাইমে একটু গরম হয়, ওটা আমরা একটু পরে আলোচনা করছি। এইটার স্কোরগুলো কিন্তু বেশ ভালো আসছে, এমনকি আমরা স্টোরেজ টাইপ ভালো হওয়াতে রিড রাইট স্পিডও কিন্তু বেশ ভালো পেয়েছি, সেটা আপনি ইউজ করতে গিয়েও ফিল করতে পারবেন খুব সহজেই। বলছিলাম এই ডিভাইসটা মোটামুটি হালকা পাতলা গরম হয়। আমরা সিপিইউ থ্রোটলিং টেস্ট করছিলাম এবং 76% দেখলাম এটা ম্যাক্স পারফরমেন্স দিতে পারছে, আর মোটামুটি হিট জেনারেট করে, যেটা আপনার হাতেও ফিল পাবেন, বিশেষ করে গেমিং টাইমে। তো গেমিং ট্রাই করি পাবজি দিয়ে, এবং পাবজির ক্ষেত্রে দেখলাম স্মুথ এক্সট্রিম, এইচডিআর এক্সট্রিম এবং আলট্রা এইচডিআর আলট্রাতে আমরা আর কি প্লে করতে পারছিলাম। তো সর্বোচ্চ সেটিংস আলট্রা এইচডিআর আলট্রাতে প্লে করাতে এই স্মার্টফোনটার উপরে একটু বেশি প্রেশার দিচ্ছিল। ফার্স্টের দিকে খুবই স্মুথ রান করছিল, ফ্রেম রেটও ইভেন ওঠানামা করতে দেখিনি। অ্যাকশন মোমেন্টে হালকা পাতলা কিছু ল্যাগের দেখা পেয়েছি, তবে যখন কিনা মোটামুটি 30 মিনিট গেম প্লে করা হয় এমন সেটিংসে, তখন গিয়ে দেখছিলাম এই ডিভাইসটা 39 ডিগ্রির কাছাকাছি চলে আসছিল। এই হিসাব কিন্তু সেই জুন জুলাইয়ের দিকের, বাট এই সময় আমাদের ওয়েদার একটু ঠান্ডা। এখনকার সময় সেই একই ফোন তুলনামূলকভাবে বেটার রেজাল্ট দিচ্ছে, তুলনামূলকভাবে কম গরম হচ্ছে, যদিও এর মাঝে আপডেটের বিষয় ছিল, আপডেটও আসছিল। তবে স্মুথ এক্সট্রিমে কিন্তু বেশ ভালো রেজাল্ট দিয়েছে এই ডিভাইসটা। লং রানেও তখন দেখছিলাম স্টেবল পারফরমেন্স ধরে রাখতে পারছে, মাঝে মধ্যে 2-1 বার ফ্রেম রেট ওঠানামা করতে দেখবেন, তবে এটা খুব বেশি ছিল না, লাইক বেশিরভাগ সময় 52 থেকে 58 মাঝেই ছিল। গেনশিন ইম্প্যাক্ট ট্রাই করি কাস্টম গ্রাফিক্স 60 FPS এ, এবং ওই গেমটাও কিন্তু এই ফোনের সাথে বেশ ভালোভাবে রান করছে, খুবই স্মুথ রেজাল্ট দিচ্ছে। ওই মাঝে মধ্যে পাবজির মতোই হালকা পাতলা টুকটাক ল্যাগ পেয়েছি, এবং মনে হচ্ছিল যে এই ডিভাইসের সাথে বেশ অপটিমাইজভাবে গেমটা প্লে হচ্ছে। তবে হিট জেনারেট তুলনামূলকভাবে বেশি করছিল, এবং বিশেষ করে অ্যাকশন মোমেন্টে গিয়ে আমরা মাইক্রোস্টার্টারগুলো লক্ষ্য করছিলাম। আর তখন আপনি ফিল করবেন, যদি ধরুন কাভার না থাকে খালি হাতে গেম প্লে করছেন, এই পোর্শনটাতে একটু বেশি হিট জেনারেট করতে দেখবেন, যেটা একটু অ্যানোয়িং ফিল দিতে পারে। বাট গেমিংয়ের জন্য চাইলে চয়েস করা যেতে পারে। মিডিয়াটেক ডিমেনসিটি 9300+ যুক্ত আরও বেশ কয়েকটা ডিভাইস আমি দেখছিলাম মোটামুটি এই লেভেলেরই হিট জেনারেট করে, বাট ওরা যদি আরেকটু বেটার কোনো কুলিং সিস্টেম ব্যবহার করতে পারতো, তাহলে হয়তো আরও দ্রুত এই তাপটাকে সরিয়ে ফেলা সম্ভব হতো। তারপরও আমার মনে হয় না এর পারফরমেন্স নিয়ে কেউ অসন্তুষ্ট হতে পারবেন যখন কিনা আপনি ফোনটা কিনছেন 50K এর আশেপাশে। নিউ 9S এর রিয়ারে 2টা শুটার রয়েছে এবং দুটোই কাজের। মেইন শুটার 50 মেগাপিক্সেল, যেখানে ওয়াইএস পেয়ে যাচ্ছেন, সেন্সরটা হলো সোনির IMX920। পরবর্তী শুটারও 50 মেগাপিক্সেল, যা 119 ডিগ্রি ফিল্ড অফ ভিউতে ছবি দিতে পারবে, এবং এখানে স্যামসাং এর আইসোসেল S5KZN1 সেন্সরটি রয়েছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের। আমার এক্সপেকটেশন আরও বেশি ছিল, এই জায়গাটায় আমার কমতিই মনে হচ্ছে। তবে এই স্মার্টফোনে ক্যামেরা টু API আনলক রয়েছে, আপনি চাইলে ম্যানুয়াল ক্যামেরাও ব্যবহার করতে পারেন। বাট এমনিতে বাই ডিফল্ট যে ক্যামেরাটা রয়েছে তার কি রেজাল্ট! ডেলাইট কন্ডিশনে এর মেইন ক্যামেরা ছবিতে কিন্তু আমরা ভালো ডিটেল লক্ষ্য করছি, এমনকি একটু জুম করে নিলেও আপনি ডিটেলের পরিমাণ ভালোই দেখবেন। কালার টোনটা একটু টুইক করে প্রেজেন্ট করে, যদিও এখানে বেশ কয়েকটা মোড রয়েছে, লাইক আপনি ভিভিড মোডে বা ন্যাচারাল মোডেও ছবি তুলতে পারেন। ভিভিডে নিলে আরও ভিভিড টাইপের ছবি দেয়, যেগুলো আরও বেশি ভাইব্রেন্ট মনে হয় এবং সোশ্যাল মিডিয়ায় ফুললি রেডি টাইপের ছবি মনে হতে পারে আপনার কাছে। বাট যখন কিনা আপনি নর্মাল মোডে তুলছেন, তখন কালার টোনটা বেশ কিছুটা নিউট্রাল লাগে, যদিও একেবারে ন্যাচারাল নয় এটা। কিছু কিছু ছবির ক্ষেত্রে আমার কাছে একটু কন্ট্রাস্টের পরিমাণ বেশি মনে হয়েছে। ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল ভালো ছিল এই ডিভাইসের, ম্যাক্সিমাম ছবিতেই সে ব্যাপারটা আমরা লক্ষ্য করছিলাম। হেভি এক্সপোজার চলে আসলেও সেটাকে বেশ ভালোভাবে ব্যালেন্স করা ট্রাই করে, এমনকি ছবির কর্নার এরিয়াগুলো যদি লক্ষ্য করেন, সেখানেও ডিটেলের পরিমাণ ভালো দেখা যায় মেইন ক্যামেরায়। ওভারঅল প্রপার লাইটিং কন্ডিশনের ছবিগুলো বেশ ব্রাইট এবং ক্রিস্প টাইপের মনে হয়েছে, আর ডিটেলের পরিমাণ তো বলছিলাম ভালোই ছিল। তবে লো লাইটের কি অবস্থা? এই স্মার্টফোন লো লাইটেও কিন্তু ভালো রেজাল্ট দেখাচ্ছে, যেমনটা আপনারা দেখছেন। নাইট মোড অন করে নিলে পরে এর ছবিতে কন্ট্রাস্টের পরিমাণ কিছুটা বাড়িয়ে প্রেজেন্ট করে, যে জিনিসটা দেখতে কিন্তু আই ক্যাচি টাইপের লাগে এবং দেখতে খারাপ লাগছে না। ডিটেলের পরিমাণ মোটামুটি ওকে অ্যাজ এ নাইট মোড। হেভি লাইট চলে আসলেও সেটাকে বেশ ভালোভাবে ব্যালেন্স করার ট্রাই করে, এবং এগ্রেসিভ কোনো ধরনের লেন্স ফ্লেয়ার আমরা লক্ষ্য করিনি। ওভারঅল নাইট মোডের ছবি আপনাদের কাছে ভালো লাগবে বলেই আশা করছি। এরপর যদি আলট্রা ওয়াইডে 50 মেগাপিক্সেল, এইটাতে আমার এক্সপেকটেশন একটু বেশি ছিল, তবে খুব একটা ভালো রেজাল্ট দেখাতে পারেনি। যেমনটা দেখছেন এর ছবিগুলো আরও বেশি কন্ট্রাস্টি মনে হয়েছে, শ্যাডোতে ডিটেলের পরিমাণ অনেকটা কম, এমনকি ছবির সাইডের এগুলো যদি লক্ষ্য করেন, তাহলে আপনার কাছে এমনটা লাগতে পারে খুবই কম দামি 12-13 হাজার টাকার যে ওই যে ইয়েগুলো হয় না অ্যাকশন ক্যামেরা, সেগুলো দিয়ে ছবি তুলে যেমনটা আসে, কিছুটা ওরকম লাগছিল। এখান থেকে আমি আরও বেটার আউটপুট আশা করছিলাম, বিশেষ করে ডিটেইলে এবং ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলেও এই জায়গাটাতে পিছিয়ে আছে। 50 মেগাপিক্সেল হিসেবে আমাদের এক্সপেকটেশন একটু বেশি থাকবে, খুব স্বাভাবিক। আর কালার টোনটায় সিমিলারিটিস মোটামুটি লক্ষ্য করবেন মেইন ক্যামেরার সাথে যদি কম্পেয়ার করেন, প্রায় একই রকম রেজাল্ট দেয় আর কি।
অনেকেই আমার মতো মিস করবেন এই স্মার্টফোনে একটা টেলিফটো জুম লেন্স। অবশ্যই একটা টেলিফটো জুম লেন্স থাকলে পরে তখন গিয়ে বলতে পারতাম ট্রু ফ্ল্যাগশিপ কিলার। এই জায়গায় কমতি আছে, তবে এটা দিয়েও আপনারা চাইলে 2x এ পোর্ট্রেটে ছবি তুলতে পারবেন। 1x এর ক্ষেত্রে কালার টোনটা ন্যাচারাল ছিল না, একটু ডিফারেন্টভাবে প্রেজেন্ট করার ট্রাই করে, ভিভিড ভাইব্রেন্ট লাগে এখানে। সাবজেক্ট মোটামুটি ডিটেলে রাখার ট্রাই করছে, ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটাও আর্টিফিশিয়াল লাগছে না, হেভি লাইট এলেও সেটাকেও কন্ট্রোল করতে পারছে, ডায়নামিকনেস ভালো। তবে 2x দিয়ে যখন আপনি ছবি তুলবেন সেটা জুম করে হলেও বেশ ভালোই লাগছে কিন্তু ছবিগুলোকে, এবং এজ রিডাকশন ভালো ছিল, ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা অনেকটাই ন্যাচারাল লাগে, এবং পোর্ট্রেট আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লাগবে। সুন্দর টাইপের, মানে সোজা কথা সুন্দর টাইপের ছবি দেওয়া ট্রাই করে, স্কিনটা হালকা সফট করে দেয়, একটু ব্রাইট করে, খারাপ লাগছে না সত্যি বলতে। তবে এখানে যদি আপনার খুব বেশি ডিটেলের প্রয়োজন হয় ম্যানুয়াল ক্যামেরা ব্যবহার করে নেবেন। ফ্রন্ট ফেসিং ক্যামেরার রেজাল্ট কিছুটা কম্পেয়ার করতে পারেন আলট্রাওয়াইডের সাথে, মানে এইটা একটু পিছিয়েই থাকে, যা বাই ডিফল্ট একটু ওয়ার্মের দিকে তো ছবি দিচ্ছে, আবার বেশ কিছুটা সফট মনে হয়েছে। এমনকি ফ্রন্ট ফেসিং ক্যামেরা ডাইনামিক রেঞ্জটা কিন্তু ভালো ছিল না, যেখানে আমরা মেইন ক্যামেরা ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল বেশ ভালো দেখছিলাম। সো এই জায়গাটা নিয়ে একটু কমপ্লেন থাকবে। এর মেইন ক্যামেরা আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন কিন্তু 8K 30 FPS এ, আর 4K তে আপনি আবার 60 FPS এও রেকর্ড করতে পারবেন, এবং স্টেবিলিটি ভালো পেয়েছি সেক্ষেত্রে। 8K এর তুলনায় 4Kটাই আমার কাছে বেশি ইউজেবল মনে হয়েছে, এবং 4K 60 FPS এর ভিডিও যেমনটা দেখছেন এটা কিন্তু মানে চলনসই একটা রেজাল্ট দেয়। এক্সপোজার ব্যালেন্স করতে গিয়েও খুব একটা টাইম নিচ্ছে না, হালকা একটু জিটারিং লক্ষ্য করছি মাঝে মধ্যে, এর বাইরে কিন্তু মোটামুটি ওকেই আছে এর ভিডিও কোয়ালিটি। তবে স্যাডলি ফ্রন্ট ফেসিং ক্যামেরা আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 FPS এ, আর ইনডোর লাইটিং কন্ডিশনে। এই হচ্ছে ভিডিও স্যাম্পল যেমনটা দেখছেন, ইভেন সাউন্ড রেকর্ড হয়েছে কিন্তু এই ডিভাইসে। ক্যামেরা নিয়ে আমার মন্তব্য হলো 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড হিসেবে আমাদের এক্সপেকটেশন আরেকটু বেশি ছিল, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা আরেকটু বড় দেওয়া উচিত ছিল। আর যদি প্লাস পয়েন্ট হিসেবে এখানে একটা টেলিফটো জুম লেন্স দিয়ে দিত, তাহলে একদম ট্রু ফ্ল্যাগশিপ কিলার বলতে মনে হয় না আর কোনো আপনাদের থাকতো আর কি, কষ্ট থাকতো। এনিওয়ে এই ডিভাইসে কিন্তু প্রয়োজনীয় সমস্ত সেন্সরসগুলো আছে, লাইক এখানে আপনি জারোস্কোপ সেন্সর, আইআর ব্লাস্টার সবকিছুই পেয়ে যাচ্ছেন। বাই দ্য ওয়ে জারোস্কোপ দিয়ে যারা গেম প্লে করবেন, জারোস্কোপের রেজাল্টও কিন্তু বেশ দারুণ ছিল। আর হ্যাঁ, নেটওয়ার্ক কানেক্টিভিটির জন্য 5G 4G প্লাস ভোল্টি, NFC, ওয়াইফাই, ব্লুটুথ 5.4 এই সমস্ত কিছু অবশ্যই পেয়ে যাচ্ছেন এতে, এবং ঠিকঠাক রেজাল্ট দিয়েছে। তাহলে এই সমস্ত কিছু নিয়েই দাঁড়ালো নিও 9S Pro। নিও 9S Proর বেশ কিছু জায়গায় আমরা ভালো পেয়েছি, যেমন বলতে পারেন এটার ডিসপ্লেটা ভালো, পারফরমেন্সটা অবশ্যই ভালো, মেইন ক্যামেরাটা ভালো, এটার পোর্ট্রেট আপনাদের ভালো লাগবে, ব্যাটারির ব্যাকআপ ভালো, চার্জারটাও বড় আছে। কিছু কিছু জায়গায় কমতে ছিল, যেটা আমি একটু আগেও ক্লিয়ার করলাম, যেমন ক্যামেরাতে আরেকটু ইমপ্রুভমেন্টের জায়গা ছিল হয়তো, বডি ফ্রেমটাতে প্লাস্টিকের বদলে মেটাল হলে আমরা আরও বেটার প্রিমিয়াম একটা ভাইব পেতাম। এই জাতীয় বিষয়গুলোতে একটু কমতি আছে। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ভিডিওটা। আর যারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিলে তো আমাদের ভালো লাগতো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।